এক প্রতিবাদী মা, সত্যের পক্ষে লড়াইতে যে এক চুলও আপোস করে না, কিন্তু তাকেই একদিন এই সত্যের পথে লড়াই করতে গিয়ে পড়তে হয় এক অদ্ভুত বিপাকের মুখে। পরিস্থিতি তাকে জীবনের এমন একটা মোড়ে এনে দাঁড় করায়, যার এক পাশে আছে সত্য, বিবেক আর বিপ্লব, আর অন্য পাশে রয়েছে তার একমাত্র কলিজার টুকরো সন্তান। এখন সেই মমতাময়ী মা কোন সিদ্ধান্ত নেবে? সে কি ছেলের মমতায় বিপ্লবকে ছেড়ে দেবে, নাকি সত্য আর বিপ্লবী পথে এগোতে গিয়ে নিজের মমতাকে খুন করবে? বলছিলাম সদ্য এই বছরেই মুক্তিপ্রাপ্ত অসাধারণ একটা বাংলা ওয়েব সিরিজ গোর্কি মায়ের কথা, যার প্রত্যেকটা মুহূর্ত আপনার গায়ে শিহরণ এনে দেবে। তো চলুন এখন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। সিরিজের শুরুতেই আমরা মানিক নামের একটা লোককে এক মহিলার বাড়িতে দেখতে পাই। মানিক ছোটখাটো ক্রাইম করত। কলকাতা শহরের একজন বড় বিল্ডার টুটু হাওলাদার অন্যায়ভাবে মানুষের জমি বাড়ি লিখে নিত। মানিক তার জন্যই কাজ করত। আজ মানিক টুটুর নির্দেশে লাবণ্য সরকারের বাড়িতে এসেছে তার প্রপার্টির উইলে সাইন করানোর জন্য। এই একটা সাইনের জন্য সে বহু বছর ধরে ঘুরছে। আজ ফাইনালি লাবণ্য পেপারে সাইন করবে, কিন্তু মানিক কলম ফেলে এসেছে, যার কারণে লাবণ্য তাকে কলম খুঁজে আনতে বলে। মানিক তখন কলম খোঁজার জন্য বাইরে যায়। লাবণ্য বাড়িতে একাই বসে থাকে। লাবণ্যের এক পায়ে সমস্যা ছিল, যার কারণে সে ওয়াকিং স্টিক ব্যবহার করত। এদিকে মানিক তার বাইকের কাছেই তার কলমটা পড়ে থাকতে দেখে। কলম নিয়ে ফিরে আসার সময় মানিকের ফোনে তার স্ত্রী রিয়া কল করে। রিয়া জিজ্ঞেস করে যে তার বাড়ি ফিরতে কতক্ষণ লাগবে। মানিক রিয়াকে জানায় যে তার আর মাত্র আধা ঘন্টা মতো সময় লাগবে। রিয়া বলে, রান্না হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে এসো। মানিক এটা শুনে অনেক খুশি হয়ে বলে, ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসছি, এসে একসাথে খাবার খাবো। ফোন রেখে মানিক আবার লাবণ্যর বাড়িতে যায়। লাবণ্য বাড়িতে একইভাবেই চুপচাপ বসেছিল। মানিক তার পকেট থেকে বন্দুক বের করে উইল নিয়ে লাবণ্যর কাছে যায় আর তাকে বন্দুক দিয়ে ভয় দেখিয়ে কাগজে সাইন করতে বলে। কিন্তু লাবণ্যর চোখে মুখে বিন্দু পরিমাণও ভয় ছিল না। লাবণ্য মানিককে বলে, আজ হবে না, কাল এসো, কাল সাইন করে দেব। এটা শুনে মানিক অনেক রেগে যায় আর তাকে মারার হুমকি দিতে থাকে। লাবণ্য বলে, আমাকে মারলে সই পাবে? মানিক তখন চুপ করে যায়। লাবণ্য বলে, আজ বাড়ি যাও। মানিক তখন নরম গলায় লাবণ্যকে রিকোয়েস্ট করে বলে, সইটা করে দিন না, আমি কাল থাকবো না। লাবণ্য বলে, না, আজ হবে না, আজ আমার খুব কাছের একজনের মৃত্যুদিন। মানিক লাবণ্যকে বারবার রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু তবুও লাবণ্য রাজি হয় না। মানিক এতে অনেক অস্থির হয়ে যায়। লাবণ্য বলে, এত বছর তো অপেক্ষা করলে, আজ ফাইনালি একটা ডিসিশন নিলাম, একটু তো সময় লাগবে তাই না? আমাকে তো সবকিছু খালি করতে হবে। মানিক বলে, এটুকু সময় তো আপনাকে দেবে, টুটু ভাই আপনাকে 7 দিনের সময় দেবে, আপনাকে থাকার জায়গাও দেবে, আপনি সাইনটা করে দিন না প্লিজ। কিন্তু তবুও লাবণ্য বলে, আজ আমাকে একটু একা থাকতে দাও, কাল এসো। মানিক এতে অনেক রেগে যায়। টুটু তখন মানিককে কল করে তাকে আর 10 মিনিট সময় দেয়। এটা দেখে লাবণ্য বলে, সে কি থ্রেট দিচ্ছে? সবলেরা না সবসময় দুর্বলদেরকেই থ্রেট দেয়। তোমার দুটো পা আছে, তুমি হাঁটতে পারো, আমার তো পা নেই, তাই আমি তোমার কাছে দুর্বল, তাই তুমি আমাকে থ্রেট দিচ্ছ। ওদিকে টুটু হালদারের কাছে আবার অনেক পাওয়ার আছে, তাই তুমি আবার তার কাছে দুর্বল, তাই সে তোমাকে থ্রেট দিচ্ছে। তুমি তোমার টুটু ভাইকে ফোন করে জানিয়ে দাও আমি কাল সই করব। মানিক তখন টুটুকে কল করে বলে, উনি সই করতে রাজি হয়ে গেছেন, উনি বলেছেন ওনার কেউ মারা গেছে, তাই উনি কাল সই করবেন। এটা শুনে টুটু অনেক রেগে যায় আর মানিককে হুমকি দিয়ে বলে, তুই আজ সই করাতে না পারলে আমি তোর বউকে নিয়ে হানিমুন করতে চলে যাব। এটা শুনে মানিক অনেক ভয় পেয়ে যায়। মানিক এবার অনেক আপসেট হয়ে চেয়ারে বসে পড়ে। সে তার ফোনে দেখে রিয়া তাকে রান্নার ভিডিও পাঠিয়েছে। মানিক রিয়ার সঙ্গে টুটুকে কল্পনা করে অনেক ভয় পেয়ে যায়। বেচারা রিয়াকে অনেক ভালোবাসে, সে কোনোভাবেই রিয়াকে হারাতে চায় না। তখন লাবণ্যর ছেলে গোর্কি তার ঘর থেকে বেরিয়ে আসে। গোর্কি মানিককে দেখে লাবণ্যকে তার ব্যাপারে জিজ্ঞেস করে। লাবণ্য চাইছিল না গোর্কি এই ঝামেলায় জড়াক, তাই সে গোর্কিকে তার ঘরে যেতে বলে। কিন্তু গোর্কি টুটুর কথা শুনে অনেক রেগে যায়। এখানে মানিক আর গোর্কির মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মানিক এতে রেগে গিয়ে তার বন্দুকটা বের করে। লাবণ্য মানিককে থামিয়ে বলে, আমি সই করে দিচ্ছি। মানিক এতে তখন একটু শান্ত হয়। লাবণ্য পেপারে সই করতেই যাচ্ছিল, তখন গোর্কি পুলিশকে ফোন করার চেষ্টা করে, কিন্তু মানিক এটা দেখে ফেলে আর তাকে বাধা দিতে যায়। এই ধস্তাধস্তির মাঝে হঠাৎ মানিক গোর্কিকে ধাক্কা দেয়। এতে গোর্কির মাথায় দেওয়ালে গিয়ে আঘাত লাগে। ওই দেওয়ালে একটা পেরেক লাগানো ছিল, যা সরাসরি গোর্কির মাথায় ঢুকে যায়, যার ফলে গোর্কির সেখানেই মৃত্যু হয়।
চোখের সামনে এই দৃশ্য দেখে লাবণ্য একদম শকড হয়ে যায়। মানিকও এতে অনেক অবাক হয়, কারণ সে তো গোর্কিকে মারতে চায়নি। কি থেকে কি হয়ে গেল মানিক কিছুই বুঝে উঠতে পারছিল না। লাবণ্য গোর্কির কাছে গিয়ে তাকে ডাকতে থাকে, কিন্তু গোর্কি তার মায়ের ডাকে সাড়া দেয় না। মানিক এই দৃশ্য দেখে ভয়ে একদম জমে যায়। লাবণ্য তার ছেলের রক্তাক্ত মাথায় হাত বুলিয়ে দেয় আর তার জন্মের সময়কার কথা মনে করতে থাকে। এখানে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গোর্কির যখন জন্ম হয় তখন লাবণ্য জেলে ছিল। অনেক কষ্ট করে একা সে নিজের ছেলেকে মানুষ করেছিল। গোর্কের মৃত্যুতে লাবণ্য শোকে একেবারে পাথর হয়ে যায়। এরই মাঝে টুটু মানিককে কল করে, কিন্তু মানিক তার ফোনটা কেটে দেয়। এদিকে রিয়া হানিমুনে যাওয়ার জন্য প্যাকিং করছিল। মানিকের আসতে দেরি হয়, সে মানিককে কল করে, কিন্তু মানিক এতটাই ট্রমাটাইজড ছিল যে সে রিয়ার ফোন ধরারও সাহস পাচ্ছিল না। মানিক ভয়ার্ত গলায় লাবণ্যকে বলতে থাকে, আমি এরকমটা করতে চাইনি, আমি এরকম ছেলে নই, আমি শুধু মানুষকে থ্রেট করি, কাউকে খুন করি না। আপনি আমাকে জেলে ঢুকিয়ে দিন। এটা কিভাবে করলাম আমি নিজেই বুঝতে পারছি না। আমার বউ ফোন করছে, 4 দিন হলো আমাদের বিয়ে হয়েছে, আমার টাকার খুব দরকার, হানিমুনে যাব। টুটু ভাইকে বলাতে সে 15,000 টাকা দিতে রাজি হয়েছে। 5,000 টাকা সে অ্যাডভান্স দিয়েছে, বাকিটা সই নেওয়ার পর দেবে। এসব বলতে বলতে মানিক কাঁদতে শুরু করে, কিন্তু লাবণ্য একদম চুপচাপ বসে থাকে। তার চোখে মুখে মানিকের প্রতি কোনো রাগ দেখা যায় না, বরং সে ঠান্ডা গলায় মানিককে জিজ্ঞেস করে, তোমার কি আমার সই আর চাই না? মানিক বলে, আমার কিছুই চাই না, আমি টুটু ভাইকে সব বলে দিচ্ছি, আপনি আপনার বাড়িতেই থাকুন। মানিক বাইরে গিয়ে টুটুকে কল করে বলে, আমি একটা খুন করে ফেলেছি। টুটু তাকে জিজ্ঞেস করে সে কাকে মেরেছে। মানিক বলে, আমি ওই মহিলাটার ছেলেকে মেরে ফেলেছি। টুটু বলে, তুই একদম চাপ নিস না, আমি সব ব্যবস্থা করে নেব। তুই কি সাইনটা করিয়েছিস? মানিক সরাসরি টুটুকে বলে দেয় যে সে সাইন করাতে পারবে না। এতে টুটু অনেক রেগে যায় আর তাকে গালাগাল করতে শুরু করে। সেই সাথে তাকে পুলিশের ভয়ও দেখাতে থাকে। মানিক টুটুর কাছে সাহায্য চাইলে টুটু মানিককে বলে, তুই এই মহিলাকেও মেরে ফেল, বাকিটা আমি দেখে নেব। মানিক বলে, আমি গুলি চালাতে পারি না। সেই সাথে সে এটাও সরাসরি বলে দেয় যে সে কোনো খুন করতে পারবে না। টুটু এতে রেগে গিয়ে তাকে অনেক গালাগাল করে ফোনটা কেটে দেয়। তাদের এই কথোপকথন সব লাবণ্য শুনছিল। ফোন রাখার পর লাবণ্য মানিককে জিজ্ঞেস করে, সে কত টাকা দিত তোমাকে? মানিক বলে, 15,000 টাকা। লাবণ্য তখন মানিককে তার ডান দিকের ঘরে থাকা একটা ব্যাগ এনে দিতে বলে। মানিক তার কথা মতো ওই ঘরে যায়। বিছানার ওপরেই ব্যাগটা রাখা ছিল। মানিক ব্যাগটা নিয়ে লাবণ্যর কাছে গেলে লাবণ্য মানিককে বলে, এখানে 20,000 টাকা আছে, নিয়ে নাও। লাবণ্য মানিককে তার বন্দুকটা এগিয়ে দিয়ে বলে, আমাকে মেরে ফেলো আর এই টাকাগুলো নিয়ে নাও। এই টাকা নিয়ে তুমি তোমার বউকে সহ পালাও। এটা শুনে মানিক আরও আপসেট হয়ে যায় আর বলে, আমি খুনি নই, আমি খুন করিনি। মানিক কোনোভাবেই লাবণ্যকে মারতে রাজি হয় না। লাবণ্য তখন উঠে দাঁড়িয়ে মানিককে বলে, গোর্কি আমার একমাত্র সন্তান, ওকে ছেড়ে আমি বেঁচে থেকে কি করব? আমার তো বাঁচার কথা ছিল না, তুমি আমাকে মারতে পারবে? এটা বলে লাবণ্য মানিকের হাতে বন্দুক গুজে দিয়ে সেই বন্দুক তার মাথায় ধরে। মানিকের হাত তখন ভীষণ কাঁপতে শুরু করে। লাবণ্য তাকে গুলি চালাতে বলে। মানিকও তখন তার স্ত্রীর সঙ্গে নতুন জীবন কাটানোর কথা ভেবে গুলিটা চালিয়ে দেয়। গুলি চালানোর পর মানিক নিজেও অনেক শকড হয়ে যায়। এরপর সে টাকা নিয়ে বাড়ি চলে আসে। বাড়ি এসে সে তাড়াহুড়ো করে রিয়ার কাছে যায়। মানিক বাইরে 2টো খুন করে এসেছে এই ব্যাপারে সে রিয়াকে কিচ্ছুই জানায় না। রিয়া তার জন্য খাবার আনতে যায়, কিন্তু মানিক ওই সময় ভীষণ ট্রমাটাইজ ছিল, যার কারণে খাবারের প্রতিও তার কোনো আগ্রহ ছিল না। কিন্তু রিয়া মানিককে নিজ হাতে খাইয়ে দেয়। খাওয়ার সময় মানিকের গোর্কিকে মারার দৃশ্য মনে পড়ে যায়, যার ফলে সে বমি করতে শুরু করে। তাকে বমি করতে দেখে রিয়া মানিককে বলে, রান্নাটা ভালো হয়নি তাই না? মানিক তখন রিয়াকে মিথ্যে বলে যে আসলে অনেকক্ষণ খায়নি তো, তাই অ্যাসিডিটি হয়ে গেছে। মানিক এরপর রিয়াকে হানিমুনের জন্য রেডি হতে বলে। সে কোনোভাবে এখান থেকে রিয়াকে নিয়ে পালাতে যাচ্ছিল, যার কারণে সে ভীষণ তাড়াহুড়ো করতে শুরু করে। এরপর মানিক রিয়াকে নিয়ে রাতেই বেরিয়ে পড়ে। বাড়িতে তাদের কারোরই কোনো খাওয়া হয়নি। মানিক বাইরে রিয়াকে খাবার কিনে দেয়। রিয়া খাবার এনজয় করলেও মানিকের চেহারায় ছিল চিন্তা আর ভয়ের ছাপ। মানিক রিয়াকে নিয়ে সমুদ্র পাড়ে যায়। সেখানে এসে রিয়ার সাথে নর্মাল থাকার চেষ্টা করতে থাকে, কিন্তু বারবার তার ওই খুনের ঘটনা মনে পড়ে যায়, যার কারণে সে রিয়ার সঙ্গেও খুব একটা বেশি কথা বলে না। রিয়া এতে অনেক আপসেট হয়ে যায়। রিয়ার মন ভালো করার জন্য মানিক রিয়ার সঙ্গে সমুদ্র পাড়ে গিয়ে সেখানে ছবি তুলতে থাকে। সেখানে মানিক কিছুটা স্বাভাবিক হয়। তখনই সেখানে এক জ্যোতিষী আসে। সে মানিকের হাত দেখতে চায়, কিন্তু মানিক তার হাত দেখাতে রাজি হয় না। রিয়া তাকে জোর করলে মানিক হাত দেখাতে রাজি হয়। ওই জ্যোতিষী মানিকের হাত দেখে তাকে বলে, তুই জোড়া পাপ করেছিস।
এটা শুনে মানিক অনেক ভয় পেয়ে যায়। সে সেখানেই সেই জ্যোতিষীকে মারতে যায়। রিয়া কোনোভাবে মানিককে থামায়। এরপর মানিক ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে তার রুমে চলে আসে। রাতের বেলা রিয়া মানিককে বলে, আমি তো এইসব জ্যোতিষের কথা বিশ্বাস করি না, এসব আবার সত্যি হয় নাকি? মানিক বলে, যদি আমি বলি তাহলে কি তুমি বিশ্বাস করবে? আমি পাপ করেছি, একটা পাপ, কিন্তু অন্যটা পাপ নয়। পরের বার সে আমাকে এটা করতে বলেছিল, এটা পাপ না। আমি দুটো খুন করেছি, আমি খুনি। মানিক সব কিছু রিয়াকে বলে দেয় আর অনেক কাঁদতে শুরু করে। সব শুনে রিয়া অনেক অবাক হয়ে যায়। মানিক তার বন্দুকটা বের করে রিয়াকে দেয়। রিয়া মানিকের বন্দুকটা তার হাতে নেয়। পরদিন সকালে মানিকের ঘুম ভাঙলে সে রিয়াকে কোথাও দেখতে পায় না। মানিক এতে অনেক ভয় পেয়ে যায়। সে বাইরে এসে দেখে রিয়া তার বন্দুক নিয়ে সমুদ্রের পাড়ের দিকে এগিয়ে যাচ্ছে। মানিক সেটা দেখে পাগলের মতো ছুটতে ছুটতে রিয়ার কাছে যায়। রিয়া মানিককে বলে, আমি একজন খুনির সঙ্গে থাকতে পারবো না মানিক। এটা বলে রিয়া নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। এরপরে সিনটা এখানেই কাট হয়ে যায় আর আমরা মানিককে লাবণ্যর সামনে বন্দুক ধরে দাঁড়িয়ে থাকতে দেখি। আসলে লাবণ্যকে মারার পর তার জীবনে কি কি হতে পারে এই সব কিছুই মানিক এতক্ষণ কল্পনা করছিল। এসব কল্পনা করার পর মানিক লাবণ্যকে গুলি করার আর সাহস পায় না। মানিক বন্দুক নামিয়ে লাবণ্যকে বলে, আমি পারলাম না। আপনি পুলিশকে বলতে পারবেন না? আপনি বললে ওরা আমাকে শাস্তি দেবে। তখনই রিয়া আবার মানিককে কল করে, কিন্তু মানিক তার ফোনটা তুলতে চাচ্ছিল না। লাবণ্য তাকে ফোন তুলতে বললে মানিক বলে, কি বলবো আমি তাকে? সে আমার জন্য অপেক্ষা করছে। বাড়ি গেলে রিয়ার সঙ্গে আমার বেরোনোর কথা, আজ আমাদের হানিমুনে যাওয়ার কথা। তখনই ইলেকট্রিসিটিও চলে যায়। মানিক ঘরের ভেতর থেকে একটা লাইট নিয়ে আসে আর লাবণ্য মোমবাতি জ্বালায়। মানিক লাবণ্যকে জিজ্ঞেস করে, কাউকে খবর দেওয়ার মতো কি কেউ নেই আপনার? লাবণ্য এর কোনো জবাব দেয় না। মানিক রিয়াকে ফোন করে বলে, তুমি শুয়ে পড়ো, আমার ফিরতে রাত হবে। ফোন রাখার পর মানিক গোর্কির নিথর দেহের দিকে তাকিয়ে লাবণ্যকে জিজ্ঞেস করে, ওর নাম গোর্কি, তাই না? ঘরে দেখলাম ওর নামে বই আছে। লাবণ্য মানিককে ওই বইটা নিয়ে আসতে বলে। মানিক ওই বইটা এনে লাবণ্যকে দেয়। লাবণ্য বলে, আমার যখন 18 বছর বয়স তখন আমার দাদু আমাকে এটা জন্মদিনে উপহার দিয়েছিল। এটা আমার আর গোর্কির খুব প্রিয় বই, ম্যাক্সিম গোর্কির মা। মানিক জিজ্ঞেস করে, সেই জন্যই কি ওর নাম গোর্কি? লাবণ্য এই কথার জবাব না দিয়ে উল্টো মানিককে বলে, ম্যাক্সিম গোর্কির নাম শুনেছ? রাশিয়ান রাইটার, তার লেখায় বিপ্লবী আগুন ঝরে। লাবণ্য মানিককে বইটা পড়তে বলে। বইটা মূলত ছিল রাশিয়ার মানুষদের দুঃখ, কষ্ট, অধিকারের লড়াই আর পলিটিক্স নিয়ে লেখা, যেখানে একজন মা এবং ছেলের জীবনের ঘটনাও লেখা আছে। এই বইটার মধ্যে লাবণ্য আর তার ছেলের জীবনের প্রতিচ্ছবি আছে। সিন এখান থেকে ফ্ল্যাশব্যাকে যায়। বহু বছর আগে যখন লাবণ্য কলেজের স্টুডেন্ট ছিল, তখন সে ছিল একজন প্রতিবাদী নারী। সরকার যখন নারীদের শিক্ষার অধিকার দমন করেছিল, সেই সময় লাবণ্য নারীদের শিক্ষার জন্য কলেজের পক্ষ থেকে প্রতিবাদের আওয়াজ তুলেছিল। ধীরে ধীরে সে পলিটিক্সে জড়িয়ে পড়েন। লাবণ্যর বাবা মা ছিল না, তার দাদাই তাকে বড় করেছে। লাবণ্যর দাদা একদিন লাবণ্যকে জয়ন্ত নামের একটা লোকের সঙ্গে বিয়ে দিয়ে দেয়। কিন্তু জয়ন্ত মোটেও ভালো মানুষ ছিল না। সে ছিল ভীষণ বদমেজাজি একটা লোক। জয়ন্ত লাবণ্যর কলেজে যাওয়া একদম পছন্দ করত না। কিছুদিন পর থেকেই জয়ন্ত লাবণ্যকে সন্দেহ করতে শুরু করে। একদিন লাবণ্যর কলেজে যাওয়ার পর সে লাবণ্যর ড্রয়ার থেকে কিছু কাটিং পেপার পায়, যেখানে লাবণ্যর শিক্ষার অধিকার আর মৌলিক অধিকারের জন্য লড়াইয়ের নিউজটা ছিল। এসব দেখে জয়ন্ত অনেক রেগে যায়। রাতে লাবণ্য বাড়ি ফিরলে জয়ন্ত এটা নিয়ে তাকে অনেক কথা শোনায় আর অনেক টর্চারও করে। পরদিন সকালবেলা জয়ন্তর বাড়িতে পুলিশ আসে। পুলিশ জয়ন্তকে জানায় যে লাবণ্যর বিরুদ্ধে কলেজ থেকে কমপ্লেইন এসেছে, সে সরকারি সম্পদ নষ্ট করেছে, এই জন্য তাকে অ্যারেস্ট করছি। পুলিশ এরপর লাবণ্যকে অ্যারেস্ট করে। লাবণ্য মাথা উঁচু করে পুলিশের সঙ্গে চলে যায়, কারণ সে জানে সে কোনো অন্যায় করেনি। লাবণ্যর বেশ কয়েক বছরের জেল হয়। জেলে লাবণ্য জানতে পারে সে প্রেগনেন্ট। অনেকেই তাকে বাচ্চাটা নষ্ট করতে বলেছিল, কিন্তু লাবণ্য তাতে রাজি হয়নি। এরপর জেলখানার ভেতরেই লাবণ্যর ছেলে গোর্কির জন্ম হয়। গোর্কির জন্মের পর লাবণ্য জেল থেকে ছাড়া পাওয়ার পর জয়ন্তর কাছে না ফিরে গিয়ে তার পুরনো দলে আবার ফিরে যায়। সে আবারও নতুন করে জীবন শুরু করে। সমাজতন্ত্র প্রতিষ্ঠা আর সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে লড়তে শুরু করে। অন্যায়ের সাথে লাবণ্য কখনোই আপোষ করেনি। সে নিজের ছেলেকেও নিজের মতো করেই গড়ে তোলার চেষ্টা করছিল, কিন্তু তার মনে ভয় ছিল গোর্কি যেন তার বাবার মতো না হয়। গোর্কি বই পড়তে অনেক ভালোবাসত। ধীরে ধীরে গোর্কি বড় হয়ে যায়। সে অনেক ভালো রান্নাও করতে পারত। সে প্রায়ই তার মায়ের জন্য রান্না করে। একদিন গোর্কির বাড়িতে গোর্কির ফ্রেন্ড ব্রতী আসে। ব্রতীর সঙ্গে লাবণ্যর অনেক ভালো সম্পর্ক ছিল। ব্রতীর মা ছিল না, সে লাবণ্যকে মামুনি বলে ডাকত
আর লাবণ্য তাকে একদম নিজের ছেলের মতোই ভালোবাসতো। সিন প্রেজেন্টে আসে। লাবণ্য মানিককে ওই বইয়ের হিরো পাভেলের সাহসিকতার ব্যাপারে জানায়। লাবণ্য মানিককে বলে, আমি তো আমার ছেলেকে পাভেলের মতো বড় করতে চেয়েছিলাম। তার তো পাভেলের মতো বীর পুরুষ হওয়ার কথা ছিল। আমি যা পারিনি তা গোর্কির করার কথা ছিল। সেই গোর্কি কেন এভাবে কাপুরুষের মতো মারা গেল? মানিক এসব শুনে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি খুনটা করিনি। লাবণ্য বলে, না, তুমি পারবে না। এটা বলেই সে মানিকের বন্দুক নিয়ে সুইসাইড করতে যায়, কিন্তু মানিক তাকে এটা করতে বাধা দেয়। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। আমরা দেখি ছোটবেলায় গোর্কি একবার রেজাল্ট খারাপ করেছিল, যার কারণে গার্ডিয়ান ডাকা হয়েছিল। কিন্তু গোর্কি এতে ভয় পেয়ে নিজের রেজাল্ট শিটে তার মায়ের সাইন নকল করে। সে লাবণ্যকে প্রথম মিথ্যে কথা বলেছিল, যার কারণে লাবণ্য তার উপর অনেক রাগ করেছিল। সিনের পর প্রেজেন্টে আসে। লাবণ্য গোর্কির নিথর দেহের পাশে বসেই এসব ভাবছিল। মানিকও সেখানে চুপচাপ দাঁড়িয়েছিল। মানিক লাবণ্যকে জিজ্ঞেস করে, পাভেল কি করেছিল? লাবণ্য বলে, একদিন সন্ধ্যাবেলা পাভেল মায়ের সঙ্গে গল্প করছিল। মা তাকে জিজ্ঞেস করলো, এত বই পড়িস, এত কিছু করিস, এসব কিসের জন্য? পাভেল বলল, সত্যি জানার জন্য। সেই থেকে শুরু হলো পাভেলের সত্যি জানা, সত্যি বলা। পাভেল বিপ্লবের কথা বলতে শুরু করলো। সে মানুষের মতো মানুষ হতে চাইছিল। তার বন্ধুরা তাকে বদলে দিচ্ছিল। ওরাই ওকে সত্যি বলতে শিখিয়েছিল। ওরাই পাভেলকে শিখিয়েছিল যে শত্রুরা আমাদেরকে যতই নিচে ফেলে রাখুক না কেন, আমরা তো মানুষ। আমাদেরকে নিচে ফেলে রাখা যাবে না, আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। সেই সময় আমাদের দেশে বিপ্লবের আগুন জ্বলছে। সমাজের সব নিচুতলার মানুষেরা এক হয়ে যাচ্ছে। পাভেল গিয়ে তাদের দলে মিশল। সিন আবার ফ্ল্যাশব্যাকে যায়। ব্রতিকে আমরা গোর্কির বাড়িতে দেখতে পাই। ব্রতি প্রায়ই গোর্কির বাড়িতে আসতো, যার জন্য লাবণ্যর সঙ্গেও তার সম্পর্কটা অনেক ভালো ছিল। তো ব্রতি অনেক ভালো গান গাইতো। ব্রতি গোর্কির বাড়ির বেলকনিতে দাঁড়িয়ে গান গাইছিল, অনেক পুরনো একটা গান। এই গানের সঙ্গে লাবণ্যও গলা মেলায়। ব্রতির সঙ্গে তার বান্ধবী সাহানাও ছিল। লাবণ্যর গলায় এই গান শুনে ব্রতি অনেক অবাক হয়ে যায়। ব্রতি লাবণ্যর সঙ্গে আড্ডা দিচ্ছিল, তখন গোর্কি তাদের জন্য কফি নিয়ে আসে। ব্রতি আর তার ওই বান্ধবী কলেজের অ্যাডমিশনের বৈষম্য কোঠার বিরুদ্ধে প্রোটেস্ট করছিল, কিন্তু তাদের দলে গোর্কি ছিল না। ব্রতি চেষ্টা করেও গোর্কিকে রাজি করাতে পারেনি। তো সে লাবণ্যকে এই ব্যাপারে জানায়। লাবণ্য নিজেও তো একসময় বিপ্লবী ছিল। সে যেহেতু কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেনি, তাই সে চায় না তার ছেলেও অন্যায় সহ্য করুক। এজন্য সে গোর্কিকে এই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য এনকারেজ করতে থাকে। কিন্তু গোর্কি তবুও প্রোটেস্টে জয়েন করতে চাচ্ছিল না, কারণ গোর্কি তার মায়ের মতো অতটা সাহসী নয়। তার মনে ভয় ছিল। রাতের বেলা সবাই একসঙ্গে খেতে বসে। খাবারটা ছিল অনেক ঝাল, কেউই খেতে পারছিল না। কিন্তু গোর্কি সেই খাবারটা খেয়ে নেয়, কারণ তার মা যে অনেক কষ্ট করে রান্না করেছিল। পরদিন ব্রতি গোর্কির বাড়িতে আসে। লাবণ্য তাকে নিজের হাতে খাবার খাওয়ায়। ব্রতি লাবণ্যকে বলে যে আজ গোর্কি অনেক সাহসের সঙ্গে প্রোটেস্টে তাদের দলে যোগ দিয়েছে। এ অ্যাডমিশন বৈষম্য কোঠার বিরুদ্ধে প্রোটেস্ট করে গোর্কি আজ সবার সামনে যে বক্তব্য দিয়েছে সেটার ভিডিও ব্রতি লাবণ্যকে দেখায়। লাবণ্য সেটা দেখে অনেক গর্ববোধ করে। ম্যাক্সিম গোর্কির মা গল্পের পাভেলের বন্ধুর মতোই বাস্তব জীবনে গোর্কির বন্ধুরাও তাকে সত্যি বলতে শেখায় আর তাকে বদলে দিতে থাকে। সিন প্রেজেন্টে আসে। মানিক লাবণ্যকে জিজ্ঞেস করে, এরপর কি হলো? লাবণ্য গল্প কন্টিনিউ করে আর বলে, বিপ্লবের স্বপ্ন দেখার অপরাধে পাভেলকে পুলিশ অ্যারেস্ট করল। লাবণ্য গল্প বলেই যাচ্ছিল, তখন টুটু মানিককে কল করে বলে, আমি দুজন লোক পাঠিয়েছি ওই মহিলাকে মারার জন্য। ওরা ওখানে যাওয়ার আগে তুই ওখান থেকে এক পাও নড়বি না। আমি তোর সঙ্গে বিষয়টা পরে বুঝে নেব। ফোন রেখে মানিক লাবণ্যকে বলে, টুটু ভাই আপনাকে মারার জন্য লোক পাঠিয়েছে। লাবণ্য মানিককে পালাতে বলে, কিন্তু মানিক লাবণ্যকেও তার সঙ্গে যেতে বলে। তবে লাবণ্য তার সঙ্গে যেতে চায় না, বরং সে মানিককে সেখান থেকে দ্রুত পালাতে বলে। মানিক তখন নিজেকে বাঁচানোর জন্য সেখান থেকে বেরিয়ে আসে, আর লাবণ্য তার ছেলের নিথর দেহর পাশে একাই বসে থাকে। লাবণ্যর মনে মৃত্যুর কোনো ভয় নেই। মানিক বাড়ি গিয়ে রিয়াকে বলে, তুমি রেডি হয়ে নাও, আমরা আজই বেরোবো। রিয়া তখনই রেডি হতে চলে যায়, কিন্তু পরক্ষণেই মানিকের বিবেক নাড়া দিয়ে ওঠে। সে বুঝতে পারে যে লাবণ্যকে এভাবে একা রেখে আসাটা তার মোটেও উচিত হয়নি। তাই সে হানিমুনে যাওয়ার সিদ্ধান্ত বদলে ফেলে। রিয়া বাইরে এলে মানিক তাকে বলে, আমাকে ফিরে যেতে হবে, একটা কাজ করতে গিয়েছিলাম, শেষ না করেই ফিরে এসেছি। রিয়া এতে একটু অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে মানিকের কি হয়েছে। মানিক আবার বাইক নিয়ে লাবণ্যর বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে কিছুক্ষণের মধ্যেই দুজন লোক গোর্কির বাড়িতে চলে আসে লাবণ্যকে মারার জন্য। লোক দুটো ভেতরে গিয়ে মানিককে খুঁজে পায় না। তাদের মধ্যে একজন এই খবরটা টুটুকে জানিয়ে দেয়। টুটু এতে অনেক রেগে গিয়ে মানিককে গালি দিতে শুরু করেন।
এরপর সে তাদেরকে ওই উইলে সাইন করানোর জন্য লাবণ্যকে জোর দিতে বলে। আর সাইন করানোর পর লাবণ্যকে মেরে গোর্কি আর লাবণ্য লাশ তুলে নিয়ে আসার অর্ডার দেয়। লোক দুটো টুটুর কথা মতো সাইন করানোর জন্য উইল খুঁজতে শুরু করে। উইল খুঁজতে গিয়ে একজন গোর্কির বইটা ফেলে দেয়। এটা দেখে লাবণ্য অনেক রেগে যায় আর বলে, একদম অসভ্যতা করবে না, বইটা তুলে রাখো। ওই লোকটা তখন বইটা তুলে টেবিলে রাখে। এরপর তারা লাবণ্যকে ওই উইলটাতে সাইন করে দিতে বলে, কিন্তু লাবণ্য সই করতে চাচ্ছিল না। তখন লাবণ্যর সামনে গোর্কির লাশটা টেনে আনা হয়। লাবণ্য সেটা একদম সহ্য করতে পারছিল না। তখনই সেখানে মানিক ঢোকে। মানিকের হাতে একটা ইট ছিল। সে ওই দুইজনকে ওই ইট দিয়ে আঘাত করে। মানিক একাই ওই দুইজনের সঙ্গে লড়াই করে লাবণ্যকে বাঁচিয়ে নেয়। লাবণ্যর জন্য মানিককে এভাবে লড়াই করতে দেখে লাবণ্য অবাক চোখে মানিকের দিকে তাকিয়ে থাকে। ওই লোকগুলো চলে যাওয়ার পর মানিক অনেক ভয়ার্ত চোখে লাবণ্যর দিকে তাকায়। লাবণ্য মানিককে জিজ্ঞেস করে, ফিরে এলে কেন? মানিক কাঁদো কাঁদো গলায় বলে, আমি থাকতে পারলাম না। লাবণ্য বলে, তুমি তোমার বউ নিয়ে এখান থেকে পালাও, তোমার নাম কেউ জানতে পারবে না, চলে যাও। সিনের পর আবার ফ্ল্যাশব্যাকে যায় আর আমাদেরকে কিছুদিন আগের সিন দেখানো হয়। আজ সকালে গোর্কির তার কলেজের ভিসির সঙ্গে মিটিং ছিল। মিটিং শেষ হতে হতে রাত হয়ে যায়। মিটিং থেকে বের হয়ে গোর্কি তার হোস্টেলের ক্যান্টিনে যায়। সেখানে গিয়ে সে লাবণ্যকে কল করে। লাবণ্য তাকে জিজ্ঞেস করে, আজ ভিসির সঙ্গে কি কথা হয়েছে, সব স্টুডেন্টরা কি বলেছে, আর তোরা কি বলেছিস? গোর্কি বিরক্ত হয়ে তার মাকে বলে, দেখো মা, আমি এত কিছুর অ্যান্সার দিতে পারবো না, শুধু বুঝে নাও আমার একটু সময় লাগবে। আর তাছাড়া ব্রতিদাকে কিছুদিন আলাদা থাকতে হবে। পরিবেশ ঠান্ডা হোক। ব্রতিদা অলরেডি হাইলাইটেড হয়ে গেছে, সেই সাথে আমি আর শাহানাও। ইউনিভার্সিটির অ্যাডমিনিস্ট্রেটর এত সহজে আমাদেরকে ছাড়বে না। লাবণ্য এটা শুনে গোর্কিকে জিজ্ঞেস করে, ব্রতি কোথায়? ব্রতি কি তোর সাথে আছে? আমাকে ব্রতির সঙ্গে কথা বলা। গোর্কি বলে, ব্রতি এখানে নেই। যখন আমার সঙ্গে তার দেখা হবে আমি তাকে বলে দেব তোমাকে কল করতে। এখন অনেক রাত হয়ে গেছে, তুমি ঘুমিয়ে পড়ো। কিন্তু লাবণ্য ব্রতির চিন্তায় অনেক অস্থির হয়ে উঠেছিল। সে গোর্কিকে বলে, ব্রতি সেফ আছে তো? আমি তাকে ফোনে পাচ্ছি না। গোর্কি বলে, আমাদের পার্টির ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পিটিশনে সাইন করতে চাচ্ছে না। ব্রতিদা বিকেলে একটা মিটিং ডেকেছে, তারা কেউই আমাদের শর্ত মানতে চাইছে না। ভার্সিটি এবার আমাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে, এজন্য ব্রতিদাকে লুকিয়ে থাকতে হবে। এরপর গোর্কি ফোনটা কেটে দেয়। গোর্কি অনেক ঘাবড়েছিল, তার চোখে মুখে কোনো কিছু নিয়ে ভয় ছিল। মাঝরাতে ব্রতি বিচলিত হয়ে হঠাৎ লাবণ্যর বাড়িতে আসে। ব্রতির চোখে মুখে ভয় স্পষ্ট ছিল। লাবণ্য ব্রতিকে জিজ্ঞেস করে, কি হয়েছে? ব্রতি লাবণ্যকে বলে, আমাকে কিছুদিন এখানে থাকতে দেবে? এরপর এই সিন এখানেই কাট হয়ে যায়। এরপর কিছুদিন কেটে গেলেও ব্রতির কোনো খোঁজ আর পাওয়া যায় না। ব্রতিকে হোস্টেলেও কোথাও খুঁজে পাওয়া যায় না। ইউনিভার্সিটিতে রিপোর্টাররা সব স্টুডেন্টদেরকে জিজ্ঞেস করতে থাকে ব্রতি কোথায়, তার কোনো খোঁজ পাওয়া গেছে কি। কিন্তু কোনো স্টুডেন্টই জানে না ব্রতি কোথায় আছে। ব্রতির মিসিং নিয়ে রিপোর্টাররা ইউনিভার্সিটির সামনে নিউজ করতে থাকে। ওদিকে ব্রতি লাবণ্যর বাড়িতে বসে তার ফোনে ওই নিউজটা দেখছিল। সে লাবণ্যকে বলে, আমাকে কলকাতা যেতে হবে। গোর্কি কল করেছিল, আমাকে হোস্টেলে যেতে বলেছে, ও সব সামলে নেবে। লাবণ্য ব্রতিকে বলে, আর কয়টা দিন থেকে গেলে ভালো হতো না, পরিস্থিতিটা একটু শান্ত হোক। কিন্তু ব্রতি বলে, তুমি চিন্তা করো না, ওটা আমার হোস্টেল, আমার ভার্সিটি, আমার কিচ্ছু হবে না, আমাকে ছাড়া ওরা পারছে না। লাবণ্য বলে, তুই কি ওখানে সেফ? তখন ব্রতি হেসে লাবণ্যকে বলে, আমরা তো কখনো সেফ থাকতে চাইনি, আমি চাইনি, তুমি চাওনি। এরপর ব্রতি বাড়ি থেকে বের হতে থাকে। লাবণ্য যাওয়ার সময় ব্রতিকে জিজ্ঞেস করে, আবার কবে আসবি? ব্রতি বলে, খুব শীঘ্রই। আসার সময় তোমার ছেলেকেও সাথে করে নিয়ে আসবো। রান্না কিন্তু সেদিন গোর্কিই করবে, সে সবসময় খুব ভালো কুক। এরপর ব্রতি বেরিয়ে যায়। ব্রতি সেই যে বাড়ি থেকে বের হয়, এরপর আর ফিরে আসে না। এক রাতে হঠাৎ করেই গোর্কি অনেক অস্থির হয়ে তার হোস্টেল থেকে বাড়ি ফিরে আসে। লাবণ্য গোর্কিকে জিজ্ঞেস করে, তুই হঠাৎ এত রাতে, কি হয়েছে? গোর্কি তার কথার জবাব না দিয়ে উল্টো জিজ্ঞেস করে, বাড়িতে কি আর কেউ আছে? লাবণ্য কিছুই বুঝে উঠতে পারছিল না যে কি হয়েছে। পরদিন কলেজের ভিসি মিডিয়ার সামনে মিথ্যে বলে যে কলেজের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে সেই সব কিছুই ভিত্তিহীন। সব কলেজের ক্যাম্পাসেরই একটা রুলস রেগুলেশনস আছে, যা সমস্ত স্টুডেন্টদেরকেই মেনে চলতে হয়। সেটা স্টুডেন্টদেরকে বুঝতে হবে। আর আমরাও স্টুডেন্টদের সঙ্গে কমিউনিকেশন করার চেষ্টা করছি। কিন্তু যেসব স্টুডেন্ট কলেজের পরিবেশ অসুস্থ করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমরা স্টেপ নেব। গোর্কি বাড়িতে তার ল্যাপটপ নিয়ে ব্যস্ত ছিল। লাবণ্য তার কাছে এসে জিজ্ঞেস করে, আজ সারাদিন একটাও কথা বললি না যে, কি হয়েছে? আর ব্রতি কোথায়? গোর্কি বলে, একটা গুড নিউজ আছে, আমি স্ট্যানফোর্ডে চান্স পেয়েছি, মাস্টার্স প্লাস পিএইচডি।
কিন্তু লাবণ্য বলে, আর তোদের প্রোটেস্ট? গোর্কি বলে, মা আমি স্ট্যানফোর্ডে যাব, ভাবতে পারছো? লাবণ্য অবাক হয়ে গোর্কিকে বলে, তুই পালাচ্ছিস গোর্কি? গোর্কি তার কথা শুনে ভীষণ রেগে ডাইনিং রুমে আসে। লাবণ্য এতে রেগে গিয়ে বলে, তুই আমার দিকে তাকিয়ে বল, তুই পালাচ্ছিস না? গোর্কি এবার রেগে গিয়ে বলে, তুমি কি চাও মা? এই বিপ্লবের চক্করে আমি জেলে ঢুকে যাই, এরপর মারা যাই? তুমি কি করতে পেরেছিলে? তোমার বাবা পেরেছিলেন? পারেননি। কেউ পারে না। শুধু তারাই পারে যারা সিস্টেমের ঘরে খায়। আমি আমার জীবনটা নষ্ট করতে চাই না। লাবণ্য কড়া গলায় গোর্কিকে জিজ্ঞেস করে, ব্রতী কোথায়? গোর্কি বলে, আমি জানি না। আমি কলেজ থেকে স্কলারশিপ পাই, আমার গ্রান্ট বন্ধ হয়ে যাবে। ব্রতিদার বাবার মতো আমাদের এত টাকা নেই। শাহানার বাবার মতো আমাদের সাউথ কলকাতায় ফ্ল্যাট কেনার সামর্থ্য নেই। আমি শুধু জানি হোস্টেলে থেকেই আমাকে পড়তে হবে, এখানেই আমাকে চাকরি করতে হবে মা। এছাড়া আমি আর কিচ্ছু জানি না। লাবণ্য বলে, ব্রতী আমার কাছে ছিল, তুই ওকে ডেকে পাঠিয়েছিলি? বলেছিল ও সেফ আছে, কেন ডেকেছিলি? গোর্কি তার মাকে বলে, ব্রতিদা এখানে থাকলে আমরা কেউ সেফ থাকতাম না। গোর্কির এমন স্বার্থপরতা দেখে লাবণ্য অনেক অবাক হয়ে যায়। সে কখনোই চায়নি তার ছেলে এমন হোক। লাবণ্য চেষ্টা করেও তার ছেলেকে নিজের মতো করে তুলতে পারেনি। এসব শুনে লাবণ্য বলে, আমরা তো সেফ থাকতে চাইনি, আমি চাইনি, ব্রতী চাইনি, কিন্তু তুই? গোর্কি বলে, আমি ট্রাই করেছিলাম, তুমি আর ব্রতিদা যা বলেছিলে আমি সব করেছি, কিন্তু কিছুই তো হয়নি, আর হবেও না। সিস্টেমটা সিস্টেমের মতো করেই চলবে, মাঝখান থেকে আমাদের জীবনটা নষ্ট হয়ে যাবে। ব্রতিদা আমার বন্ধু, সে বেঁচে আছে এবং সেফ আছে, তুমি চিন্তা করো না। তুমি মাংস খাবে তো? আমি নিজে রান্না করব। ব্রতে ফ্রিজ খুলে মাংস খুঁজতে থাকে। গোর্কির এমন রূপ দেখে লাবণ্য হতবাক হয়ে যায়। সে আজ নিজের ছেলেকে একদমই চিনতে পারছিল না। লাবণ্যর মনে হচ্ছিল যে সে এক ব্যর্থ মা। গোর্কিকে সে পাভেলের মতো বীর পুরুষ বানাতে চেয়েছিল, কিন্তু সে কাপুরুষে পরিণত হয়েছে। গোর্কি মাংস না পেয়ে দোকানে চলে যায় মাংস কিনতে। গোর্কির চোখ মুখ দেখে স্পষ্ট মনে হচ্ছিল সে গতরাতে কোনো কিছু একটা ঘটিয়ে তারপর বাড়িতে এসেছে। লাবণ্য এটাও সন্দেহ করে। গোর্কি আবার তার ফোনটা ফেলে গিয়েছিল। তখনই শাহানা গোর্কির ফোনে কল করে। ফোনটা লাবণ্য রিসিভ করলে ওপাশ থেকে শাহানা রাগী কণ্ঠে গোর্কিকে বলে, ধরিয়ে দিলি তো ব্রতিদাকে? বলে দিলি সবটা? আশা করি এটা তুই তোর মাকে জানিয়েছিস। অল দ্য বেস্ট ফর ইয়োর গ্রেট ফিউচার। এটা বলেই শাহানা ফোনটা কেটে দেয়। এসব শুনে লাবণ্য ভীষণ হতবাক হয়ে যায়। যে ছেলেটা গোর্কিকে এত বিশ্বাস করেছিল তাকে গোর্কি ডেকে নিয়ে গিয়ে ধরিয়ে দিয়েছে। গোর্কির এই বিশ্বাসঘাতকতা লাবণ্য কোনোভাবেই মানতে পারছিল না। কিছুক্ষণ পর গোর্কি মাংস নিয়ে বাড়ি এসে রিল্যাক্সে রান্না করতে শুরু করেন। লাবণ্য সেখানেই পাথর হয়ে বসেছিল। সে গোর্কির কাছে গিয়ে কড়া গলায় তাকে জিজ্ঞেস করে, তুই বাড়ি কেন এসেছিস? তুই কি এখানে লুকিয়ে আছিস? গোর্কি বলে, ওখানে খুব ঝামেলা হচ্ছে, আর আমার শরীরটাও ভালো না, এখানে কিছুদিন রেস্ট নিয়েই চলে যাব। লাবণ্য বলে, ব্রতিকে ওরা ধরে নিয়ে গেল, আর তুই এখানে রেস্ট নিবি? গোর্কি বলে, ব্রতিকে ওরা ছেড়ে দেবে মা, তুমি চিন্তা করো না। ধরা একদিন না একদিন পড়তেই হতো। পুরো সিচুয়েশন আমার হাতের বাইরে চলে গেছে। লাবণ্য রেগে গোর্কিকে বলে, ব্রতিকে ধরিয়ে দিয়ে তুই এখানে লুকিয়ে আছিস? আমার দিকে তাকা। কিন্তু গোর্কি লাবণ্যর চোখের দিকে তাকাতে পারছিল না, কারণ গোর্কি আসলেই অপরাধটা করেছিল। সেদিন ভিসির সঙ্গে মিটিংয়ে সে ব্রতির অ্যাড্রেসটা তাদেরকে দিয়ে এসেছিল, আর তাকে ধরিয়ে দেওয়ার জন্যই হোস্টেলে ডেকেছিল। ব্রতি গোর্কিকে বিশ্বাস করে বাড়ি থেকে বের হয়। এরপরেই সে কলেজের পলিটিশিয়ানদের হাতে ধরা পড়ে যায়। গোর্কি নিজেকে বাঁচানোর জন্য স্বার্থপরের মতো তার একমাত্র বন্ধু ব্রতিকে বলি দিয়ে দেয়। কলেজের ভিসি যেহেতু একজন পলিটিশিয়ান এবং অনেক ক্ষমতাশালী ছিল, তাই সে এর বিনিময়ে গোর্কিকে স্ট্যানফোর্ডে পড়ার অফার দেয়। এসব শুনে লাবণ্য এক্কেবারে পাথর হয়ে যায়। গোর্কি লাবণ্যকে বলে, আমার অনেক কিছু চাই মা, তোমার পায়ের অপারেশন করাবো, এই বাড়িটাকে সারাবো, তুমি আবার আগের মতো হাঁটতে পারবে, আমরা একসঙ্গে ভালো থাকবো। গোর্কির এসব কথা শুনে লাবণ্য নিজের ছেলের প্রতি খুশি হওয়ার বদলে উল্টো ঘৃণা হতে থাকে। সে কোনো কথা না বলে ঘরে চলে যায়। লাবণ্যর বারবার ব্রতির কথা মনে পড়তে থাকে। ব্রতিই ছিল লাবণ্যর একমাত্র প্রতিচ্ছবি। পরদিন সকালবেলা ব্রতি সরকারকে তার হোস্টেলের রুমের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। নিউজে বলা হচ্ছিল হোস্টেলের রুম থেকে ব্রতি সরকারের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তার গায়ে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটা কি সুইসাইড নাকি খুন? কেউই মানছে না যে এটা সুইসাইড। এদিকে আমরা ব্রতির লাশ দেখতে পাই। তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে ব্রতিকে খুন করা হয়েছে। ব্রতি ছিল সকল ছাত্রদের সাহসী নেতা। তার মৃত্যুতে কলেজের সমস্ত স্টুডেন্ট চরম বিশৃঙ্খলা সৃষ্টি করে। চারিদিকে এই নিউজটা ছড়িয়ে পড়ে। লাবণ্য এই নিউজটা দেখে শোকে একেবারে পাথর হয়ে যায়। এরপর রাতের বেলা লাবণ্য তার কাজের লোককে ছুটি দিয়ে দেয়
আর গোর্কির জন্য দুধ গরম করে টেবিলে রেখে দেয়। তার কিছুক্ষণ পরেই মানিক তার বাড়িতে আসে পেপার সাইন করাতে। এরপরেই ওই সমস্ত ঘটনা পরপর ঘটতে থাকে। তো লাবণ্য মানিককে বলেছিল যে তার আজ মন খারাপ, কারণ আজ তার খুব কাছের একজন মারা গেছে, আর লাবণ্যর সেই কাছের মানুষটা ব্রতী ছিল। সিন এবার বর্তমানে ফিরে আসে। মানিক লাবণ্যকে জিজ্ঞেস করে, কান্না আসে না আপনার? আপনি কাঁদেন না? লাবণ্য বলে, না, কান্না আসে না, এটা আমার অসুখ, তাই তো ওষুধ দিয়ে চোখ ভিজিয়ে রাখতে হয়। লাবণ্য এরপর চেয়ারে বসে তার চোখ ভেজানোর জন্য চোখে ওষুধ দেয়, আর মানিক গিয়ে ডাইনিং টেবিলে বসে। মানিকের খুব পিপাসা পেয়েছিল। সে ডাইনিংয়ে পানি খুঁজতে থাকে, কিন্তু সেখানে কোনো পানি ছিল না। টেবিলে এক গ্লাস দুধ রাখা ছিল, যেটা লাবণ্য গোর্কির জন্য রেখেছিল। মানিক তখন তার গলা ভেজানোর জন্য সেই দুধটাই খেয়ে ফেলে। এটা দেখে লাবণ্য অনেক ভয় পেয়ে যায়, আর মানিকের কাছে ছুটে এসে বলে, তুমি দুধটা খেলে নাকি? কেন খেলে দুধটা? মুহূর্তের মধ্যে মানিকের মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। লাবণ্য এতে অনেক বিচলিত হয়ে পড়ে। তার চোখের সামনেই মানিক ছটফট করতে করতে মারা যায়। আসলে লাবণ্য তার ছেলের জন্য বিষ মেশানো দুধ রেখেছিল। গোর্কি অনেক বড় পাপ করেছে। লাবণ্য ব্রতীকে গোর্কির থেকেও বেশি ভালোবাসত, কারণ ব্রতী ছিল তার মতোই একজন প্রতিবাদী মানুষ। কিন্তু গোর্কি ছিল একটা কাপুরুষ, আর এমন কাপুরুষ ছেলের মা লাবণ্য হতে চায়নি। ব্রতীর মতো এমন প্রতিবাদী আর বিপ্লবী একটা ছেলে তার ছেলের স্বার্থপরতার বলি হয়েছে, এই বিষয়টা লাবণ্য কোনোভাবেই মেনে নিতে পারছিল না। তাই সে ব্রতীর চোখে অপরাধী ছিল। এজন্য নিজের ছেলেকে সে নিজ হাতে শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত সেই দুধটা খেয়ে মানিক মারা গেল। তবে এখানে একটা বিষয় আছে, লাবণ্য যেহেতু নিজেই গোর্কিকে মারতে চেয়েছিল, তাই গোর্কির মৃত্যুতে তার খুব একটা কষ্ট হয়নি। গল্পের একদম শেষ সিনে দেখানো হয় ব্রতীর মৃত্যুতে শাহানা ভার্সিটির সবাইকে নিয়ে রাজপথে নামে, আর মোমবাতি জ্বালিয়ে সবাই শোক পালন করে। তারা সবাই ব্রতীকে শহীদের মর্যাদা দেয়, আর এই গল্পটাও এখানেই শেষ হয়। তো এই প্রতিবাদী আর প্রলয়ঙ্কারী গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।